আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করার ঘোষণা, গুপ্ত পরিচয় বাংলাদেশে নতুন জালিমের আবির্ভাব হয়েছে, নির্বাচনী জনসভায় বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করা হবে, নির্বাচনী জনসভায় বলেছেন জামায়াত আমির শফিকুর রহমান। দেশে মব ভায়োলেন্স বলতে কিছু নেই, পুলিশের মধ্যেও কোনো ভীতি কাজ করছে না বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকে দেশ সাম্প্রতিকে আমরা শিরোনাম ঠিক করেছি নির্বাচনী প্রচারে নতুনত্ব ও বৈচিত্র্য। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে আজকে অতিথি রয়েছেন জুবায়ের বাবু, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। আপনাকে দেশ টিভির আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। আমাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। 14 দিনের নির্বাচনী প্রচারণা আজকের মতো শেষ হয়েছে, নির্বাচনী প্রচারণার আর মাত্র 6 দিন বাকি রয়েছে। গণ অভ্যুত্থান, একটি 17 বছর পর একটি গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচন, এই ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে অনেক শঙ্কা ছিল 14 দিনের এই প্রচারণায়। কতটা নির্বাচনী প্রচারণা জমে উঠেছে এবং যে শঙ্কাগুলো আগে থেকে ছিল সেগুলো কি সেভাবে আমরা দেখছি কিনা, বা শঙ্কা জায়গাগুলো কাটতে শুরু করেছি কিনা? না, দেখুন, 24শে গণ অভ্যুত্থানটাকে যদি আপনি দেখুন, আমরা যেভাবে নিয়েছি বা সাধারণ মানুষ যেভাবে নিয়েছে, সাধারণ মানুষের ভিতরে একটা ব্যাপক একটা পরিবর্তন তারা আশা করেছিল গণ অভ্যুত্থানের পর। এই পরিবর্তনটা কি? এই পরিবর্তনটা হচ্ছে রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, এবং প্রতিটা পরিবর্তন চেয়েছে এক ধরনের সংস্কারের মাধ্যমে। এবং এই সংস্কারটার জন্য সবচেয়ে আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে গণতন্ত্রের সংস্কারটি বা গণতন্ত্রের প্রতিষ্ঠা করা। এবং এই জায়গাটিতে এসে কেন জানি আমরা 5ই আগস্টের পরে আমরা থমকে গেলাম, দেখলাম যে মানে গণতন্ত্র নিয়ে কোনো কথা নেই, কিন্তু অন্য সব কিছু নিয়ে কথা হচ্ছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা ক্ষেত্রে এক ধরনের বিমুখতা, এক ধরনের বলা যেতে পারে যে মানে নির্লিপ্ততা এক ধরনের ছিল গণতন্ত্রের বিষয়। অথচ এটাই ছিল আসলে মূল চাবিকাঠি। যে আপনি যদি মানে একবার যদি চিন্তা করেন যে কেন 24-এর এই 5ই আগস্ট কেন এই ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি ঘটলোই কিন্তু গণতন্ত্রহীনতার কারণে। 17 বছর বাংলাদেশে গণতন্ত্র ছিল না বলেই তো এই ধরনের ঘটনা। আজকে যদি আপনি, আওয়ামী লীগ তো একটি গণতান্ত্রিক দল ছিল, আওয়ামী লীগ তো বাংলাদেশের একটা প্রাচীন দল, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা কিন্তু প্রতিষ্ঠিত একটি দল ছিল, কিন্তু তাদের এই অগণতান্ত্রিক বিহেভিয়ার কারণেই কিন্তু 24শে আগস্ট আর 5ই আগস্ট। তো এই যে বিষয়গুলো যদি আমরা দেখি, তার মানে হচ্ছে যে গণতন্ত্রটাকে নিয়ে আসা, ফিরিয়ে নিয়ে আসা ছিল আমাদের একদম প্রথম সংস্কারের ভিতরে। আমি মনে করি এটিই ছিল প্রথম সংস্কার। অথচ এই সংস্কারটিকে কিন্তু আমরা দূরে ঠেলে দিয়েছি, বা এই সংস্কারটি নিয়ে কিন্তু আমরা নেগেটিভ তৈরি করেছি, বিভিন্ন ধরনের নেগেটিভ তৈরি করেছি যেন গণতন্ত্র না আসে। আর গণতন্ত্র আসার পত্র একটাই উপায় আমাদের, সেটি হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। তো নির্বাচন ছাড়া তো আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছেন না। তো অর্থাৎ জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া। যতদিন পর্যন্ত আমরা জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে না পারছি, ততদিন পর্যন্ত কিন্তু আমরা সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারছি না। সেই হিসাবে যদি বলি, অনেক শঙ্কা ছিল, অনেক ধরনের ষড়যন্ত্র ছিল, এবং এই ষড়যন্ত্রটি আসলে শুরু হয় কিন্তু ডে 1 থেকে। একদম আমি যদি সুনির্দিষ্টভাবে বলি, 5ই আগস্টের থেকেই কিন্তু এই ষড়যন্ত্র শুরু হয়ে যায়। এবং এই ষড়যন্ত্র যে এখনও নাই বা থেমে গিয়েছে সেটা আমি বলবো না, এখনও আছে। এখনও অনেক গোষ্ঠী চায় তারা নির্বাচন না করে তারা যেভাবে আছে সেভাবে তারা ভালো আছে মনে করে। তো এই যে ভালো থাকা, তাদের ভালো থাকার জন্য জনগণকে যে আসলে যে মানে এটা পে করছে জনগণ, তাদের ভালো থাকার জন্য পে করছে জনগণ। সুতরাং এই ষড়যন্ত্র আসলে থেমে থাকবে না, এবং আগামীতে নির্বাচন হলে পরেও যে মানে ষড়যন্ত্র থেমে থাকবে সেটাও আমি বিশ্বাস করি না। তবে আমাদের গণ অভ্যুত্থানের যেটি মূল বিষয় ছিল যে বাংলাদেশ থেকে সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হোক, বাংলাদেশের পক্ষে মানুষ বাংলাদেশের জন্য কাজ করুক, এই জায়গাটিতে যেন আমরা ঠিক থাকতে পারি, তাইলে কিন্তু এই গণ অভ্যুত্থানকে আমরা মর্যাদা দিতে পারি। এখন তো সেই গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে, নির্বাচন প্রচারণা 14 দিন পার হয়ে গেছে, কতটা উৎসব মুখর আপনি দেখছেন? এবং শঙ্কার জায়গাগুলো, নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার সময় যে সহিংসতাগুলো হয়ে থাকে নর্মালি আমরা দেখে থাকি, কিন্তু সেগুলো কি সে হারে হয়েছে বলে আপনার কাছে মনে হয় কিনা? উৎসব আসলে কতটা আমরা দেখছি? উৎসবটা আসলে একটু ঢিলেঢালা উৎসব হচ্ছে। এটার অবশ্য আমি এটার প্রধান কারণ মনে করি দুটো। একটি হচ্ছে যে আপনি জানেন যে আচরণবিধি তৈরি করা হয়েছে, কিন্তু আচরণবিধিটা কোথাও কোথাও মানছে, কোথাও কোথাও মানছে না।
জি। এবং সেটার জন্য যে কঠোরভাবে যেটা দমন করা বা এই আচরণবিধির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা, সেটা কিন্তু নির্বাচন কমিশনকে আমরা এখন পর্যন্ত করতে দেখিনি। এটি একটি বিষয়। এবং যেই কারণে আসলে যারা নির্বাচনটা এই উৎসব যেটা মনে করি বা উৎসবের মতো করে নির্বাচনটাকে পালন করার জন্য যারা আমরা প্রস্তুত, তারা কিন্তু অনেক সময় শঙ্কায় থাকি যে আসলে আমরা কি করব। কারণ আমি আজকের ঘটনা বলি, আমি সকালবেলা ঘুম ভেঙেছে হচ্ছে আপনার বিকট মাইকের শব্দে, হ্যাঁ। এবং এই বিকট মাইকের শব্দে আপনি জানেন যে গুলশানের মতো জায়গায় যেখানে প্রচুর পরিমাণ ফ্ল্যাট বাড়ি, চিপা গলি, এই গলির ভিতর দিয়ে তারা বিকট হর্ন মাইকগুলো চালাচ্ছেন। আমি জানি না, প্রচারণার মাইক। তো এই যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো আসলে কে থামাবে? তাহলে একদিকে মনে হচ্ছে কেউ উৎসব করছে, আরেকদিকে মনে হচ্ছে কেউ উৎসব করছে না। হ্যাঁ, তারা হয়তো বা আচরণবিধি মেনে চলতে চাইছে। তো এই দুইয়ের সমন্বয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উৎসব পালনের যেই বিষয়টি ছিল নির্বাচনের, সেই আমেজটি হয়তো ঠিক একপক্ষীয় হচ্ছে, মানে সবাই মিলে আচরণবিধি ভাঙছে, কেউ মানছে, এরকম কেউ মানছে, কেউ মানছে না। সো এই যে জায়গাটি যারা মানছে না তাদেরকে যে আপনি জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন, সেটা হচ্ছে না আর কি। আপনি আচরণবিধির কথা বলছেন, আমরা গতকাল লক্ষ্মীপুরে দেখেছি ব্যালটে সিল মারার যে সিল, সেই সিল ধরা পড়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কিছু কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তারেক রহমান তার নির্বাচনী জনসভায় ভোট কারচুপির কথা বলেছেন, এই প্রসঙ্গটিও তিনি তুলে ধরেছেন একটি দলকে ইঙ্গিত করে। আপনি কি ভোটের দিনের সেই সংখ্যাটুকু দেখেন কিনা? আমি তো বলেছি যে নির্বাচনটাকে ঘিরে ভয়াবহ ষড়যন্ত্রের কিন্তু আমরা আভাস পাচ্ছি, অনেকগুলো আভাস। এই যে দেখেন, আপনি যেটি বলেছেন যে সিল পাওয়া গেছে, এটা কিন্তু ভয়াবহ ষড়যন্ত্র। এটি খুব ছোটোভাবে দেখলে কিন্তু আপনার হবে না। কারণ বাংলাদেশ সরকারের, আমি জানি না এই মুহূর্তে সরকারের সেই সক্ষমতা আছে কিনা, সারা বাংলাদেশে চিরুনি অভিযান জানিয়ে কারা কারা এরকম সিল বানাচ্ছে সেটা উদ্ধার করা। আমি যদি একটু নামই বলি যে জামাত ইসলামের কিছু জামাতের দলেরই, আমি জানি সেটা, এই সংবাদটিও আমার চোখে পড়েছে। জামাত ইসলামের কর্মীরা তারা সিল বানাচ্ছে। সিল যেহেতু বানাচ্ছে, তাহলে ব্যালট পেপার বানাচ্ছে। সেটা আমাদেরকে এখন উদ্ধার করতে হবে যে কোথায় কোথায় তারা ব্যালট পেপার ছাপাচ্ছে। এবং আপনি জানেন যে জামাত ইসলাম এমন একটি দল, তারা কিন্তু খুব সুসংগঠিত একটি দল, একটি মানে প্যারামিলিটারি টাইপের, মানে একটা ক্যাডার ভিত্তিক দল অবভিয়াসলি। এবং তারা কিন্তু যেই ব্যালট পেপারটি যেই ছাপাখানায় ছাপাবে, সেটা তাদেরই কোনো কর্মীর ছাপাখানা। সেই ছাপাখানায় যারা কাজ করে তারা প্রত্যেকটা তাদের কর্মী। আপনারা জানেন যে জামাত ইসলামের যত প্রতিষ্ঠান রয়েছে, প্রতিটা প্রতিষ্ঠানের পিয়ন থেকে এমডি পর্যন্ত সব কিন্তু জামাত ইসলামের কর্মী, এবং তার বাইরে কিন্তু তারা কখনোই রিক্রুট করে না। তো সেই জায়গাতে সেইগুলো লিক হওয়া খুব কঠিন ব্যাপার। কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে সেটি অনুসন্ধান করা, কোথায় কোথায় ব্যালট পেপার ছাপা হচ্ছে, কোথায় কোথায় সিল ছাপা হচ্ছে, এবং সেটা কিভাবে ব্যবহৃত হবে। এবং আমি শুনেছি প্রায় 1 কোটি বোরখা তারা তৈরি করছেন। কেন তারা 1 কোটি হঠাৎ করে বোরখা তৈরি করতে গেলেন? কেন তৈরি করছে? আমার কাছে মনে হয় যে এখানে দুটো দিক আছে। একটি হচ্ছে অবভিয়াসলি আপনি বোরখার নিচে করে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আপনাকে চ্যালেঞ্জ করা, বা আমাদের দেশের যে সামাজিক অবস্থা, সেই অবস্থায় একজন নারীকে দেখে আপনি বোরখা করে আমরা চেক করতে চাই, এটা খুব কঠিন ব্যাপার। বিশেষ করে পুরুষ তো পারবেই না, নারীদেরও ক্ষেত্রে, আরেকটা নারীর ক্ষেত্রে বলাটা কঠিন ব্যাপার। এই যে ব্যালট, নতুবা এই ব্যালট কেন ছাপাবে, কেন সিল ছাপাবে? ভাই একটা কথা আমি যদি বলি, যে আপনি যেখানে সিল বানানো হচ্ছে, নিশ্চয়ই এটা ব্যবহার করার জন্য বানানো হচ্ছে। এটা তো নিশ্চয়ই জাস্ট তার শখে বানাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে সে যদি সিল বানায়, তার মানে হচ্ছে সে ব্যালটও বানাবে। তাইলে এই ব্যালট এবং সিল কোথাও না কোথাও ব্যবহৃত হবে, এবং সেটাকে নির্বাচনকে টার্গেট করে। সুতরাং এইটা সরকারের খুব হার্ড লাইনে যাওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে। বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া যেন নির্বাচন আর এফোর্ড করতে পারবে না। বাংলাদেশে ওই অবস্থায় নেই যে বাংলাদেশ এই 24-এর মতো বা 18-এর মতো, 24-এর মতো আমি ডামি নির্বাচন, 18-এর মতন রাতের ভোটের নির্বাচন, এই ধরনের নির্বাচন আর বাংলাদেশ এফোর্ড করতে পারবে না। কারণ প্রধান উপদেষ্টা তো বলেছেন যে তিনি ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে চান। সেরা নির্বাচনের আমরা তো লক্ষণ দেখছি না। আমি তো প্রথমেই বলেছি যে আচরণবিধি লঙ্ঘন, আমি প্রতিটা জায়গায় আমি আচরণবিধি লঙ্ঘিত হতে দেখছি। আমি প্রতিটা জায়গায়, আমি অনেক জায়গায় ঘুরছি এবং সেই জায়গায় আমি দেখছি সেটা। এবং একটি নির্দিষ্ট দল যদি আমি বলি, জামাত ইসলামেরই সবচেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘন করছে তারা। তো সুতরাং যদি বিএনপিরও করে থাকে, জামাত ইসলাম করে, যেই করুক না কেন,
তাদেরকে তো আপনাকে, যে আপনার আইন রয়েছে, আপনি নির্বাচন কমিশন, আপনার দায়িত্ব রয়েছে যে যারা আচরণবিধি লঙ্ঘন করবে তাদেরকে আপনি আইনের আওতায় নিয়ে আসবেন। কোথায়? আমরা তো দেখলাম না। তো সুতরাং সেই দিক দিয়ে যদি বলি যে শ্রেষ্ঠ একটি নির্বাচন উনি উপহার দেবেন, সেটার জন্য যে উনি শ্রেষ্ঠ কাজগুলো করবেন, সেই শ্রেষ্ঠ কাজ কিন্তু আমরা দেখছি না। সুতরাং আমি মনে করি কথায় না, কাজেও মিল থাকতে হবে। শুধু কথা বললে হবে না, তার কাজটা করতে হবে। এবং আপনি জানেন যে এখন পর্যন্ত এই যে আপনার 24-এর 5ই আগস্টের আগে যে থানাগুলো লুট হয়েছে, যে আর্মসগুলো লুট হয়েছে, এই আর্মসগুলো কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি। সে অনেক আর্মস উদ্ধার হয়নি। এর ভিতরে শুনলাম যে একজন দায়িত্বশীল ব্যক্তি বলছে যে এই আর্মস ব্যবহৃত হবে না। তো উনি কী করে জানলেন যে এই আর্মস ব্যবহৃত হবে না? যারা আর্মস নিয়েছে তার সাথে কি উনি বৈঠক করেছেন তাদের সাথে? তাহলে উনি কি করে এই কথাটা বললেন যে এই আর্মসগুলো ব্যবহৃত হবে না? সো এই জায়গাটাতে আমি মনে করি, কি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছেন? স্বরাষ্ট্র উপদেষ্টা, জি। তা আমি যেটা মনে করি, এই জায়গাতে আমাদের এই সরকার তার সদিচ্ছার সে জানিয়েছে যে একটা শ্রেষ্ঠ নির্বাচন করবেন, তাহলে উনি শ্রেষ্ঠ কাজটি করে দেখাতে হবে। এবং সেটা জনগণ কিন্তু বসে আছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার মনোভাব চান। সেক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলো কি সহযোগিতার মনোভাব আমরা দেখছি কিনা প্রচারণার মাঠে? দেখুন, আমাদের যে কালচার তো আমরা একদিনে আমাদের সব কিছু পরিবর্তন হয়ে যাবে না। যেমন আপনি ধরেন 4 আগস্ট 4 আর আগস্ট 5, 2 দিনের মধ্যে কিন্তু ব্যাপক তফাৎ। কিন্তু আপনি কি মনে করেন এই 2 দিনে আমাদের সমস্ত মানুষ তার চরিত্র চেঞ্জ করেছে? চরিত্র চেঞ্জ করবে না এত সহজে, পৃথিবীর কোথাও হয় না এটা। তাইলে কি করতে হবে? আপনাকে এমন আইন কানুন সিস্টেমে আনতে হবে যে সিস্টেম অনুযায়ী আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যেন সরকারের প্রতিটা আইন, প্রতিটা জিনিস মেনে চলতে বাধ্য হই। আপনাকে ওই সিস্টেম তৈরি করতে হবে। জি, আজকে তারেক রহমান তার বরিশালে তার নির্বাচনী জনসভায় বলেছেন যে গুপ্ত পরিচয় নতুন জালিমের আবির্ভাব হয়েছে। তিনি কাদেরকে আসলে ইঙ্গিত করে বলেছেন, আমি প্রশ্নটির উত্তর নিব একটি বিরতি থেকে ফিরে এসে নিতে চাই। প্রিয় দর্শক, আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সম্প্রতি নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সম্প্রতিকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন জুবায়ের বাবু, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। আমরা আবারও যেতে চাই, আমি প্রশ্ন ছিল যে গুপ্ত পরিচয় নতুন জালিমের আবির্ভাব হয়েছে, কাদেরকে ইঙ্গিত করলেন তারেক রহমান? এটা তো আসলে সারা বাংলাদেশের মানুষ জানে যে গুপ্ত কারা। তবে এখানে গুপ্তের ইতিহাস আছে। হঠাৎ করে নির্বাচনের মাঠে গুপ্ত শব্দটি আসলে গুপ্ত শব্দটি আসলে, যদিও আমরা পলিটিক্যালি নতুনভাবে আমরা গুপ্ত শব্দটি সারা বাংলাদেশের মানুষ জানছে বা জেনেছে, কিন্তু আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, এই গুপ্তটা কিন্তু আসলে নতুন না। যারা গুপ্ত, অর্থাৎ এই যে আমি 1971 সালের দিয়ে শুরু করি। আপনি জানেন যে 1971 সালে জামাতের ভূমিকা কী ছিল বাংলাদেশে। ধরেন রাজনৈতিক হত্যাকাণ্ড 1971 সালে আপনার যত লুট, ধর্ষণ, রাহাজানি, এই আলবদর, আল শামস তারা করেছে, এটা আমরা সবাই জানি, এটা প্রতিষ্ঠিত সত্য। আচ্ছা, এখন 1971 সালে যখন জাস্ট বিজয়ের আগ মুহূর্তে কিন্তু গোলাম আজম বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান পাকিস্তানে। কিন্তু আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখেন যে সেই সময় এই জামাত ইসলামের একটি ছাত্র সংগঠন ছিল, নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। এই যে ছাত্র সংঘের হাজার হাজার কর্মী, তারা কোথায় গেলেন? আমাদের 16 ডিসেম্বর যখন দেশটা স্বাধীন হলো, তারপর তারা কোথায় গেলেন? তারা কিন্তু সব আপনার মনে আছে কি 1972 সালে 31শে অক্টোবর একটি দল প্রতিষ্ঠিত হয়, তার নাম হচ্ছে জাসদ। এবং এই জাসদের সমস্ত এই ছাত্র সংঘের লোক কিন্তু চলে গেল গুপ্তভাবে। আপনি জাসদের যদি উত্থানটা দেখেন আপনি হঠাৎ করে, কারণ তখন শেখ মুজিব বিশাল বড় নেতা, আওয়ামী লীগ সারা বাংলাদেশ হচ্ছে আওয়ামী লীগের জয় জয়কার। সেই সময়ে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার মতো জাসদ কিভাবে তৈরি হলো? এত লোক, এত কর্মী তারা কোত্থেকে পেল? এইটাই কিন্তু হচ্ছে এই গুপ্তের বিষয়টা শুরু। ইসলামী ছাত্র সংঘের কর্মীরা ওখানে গিয়েছিল প্রচুর পরিমাণ। এবং সেখান থেকে কিন্তু গুপ্তের যে কি বলা যায়, গুপ্তের শুরু কিন্তু সেখান থেকে। এবং আপনি পরবর্তীতে দেখবেন যে সেই জায়গা থেকেও কিন্তু অনেকে বেরিয়ে আবার পরবর্তীতে জামাতে এসে যোগ দিয়েছেন এবং তারা জামাত করছেন, এখনো আছেন এরকম। হঠাৎ করে এই 54 বছরের রাজনীতি, এতদিনের রাজনীতি, হঠাৎ করে গুপ্ত শব্দটি
কেন মানে আসতে এটা হলো? তাদের আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু তারা, আপনি জানেন যে জামাত ইসলাম এমন একটি দল, জামাত ইসলাম কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা বিদেশি দল, আমি যেটাকে মনে করি। কি দল? বিদেশি দল, এটা তো আচ্ছা। দেশি দল না। জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ভারতে। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা একজন ভারতীয়, মওদুদি তো একজন ভারতীয় নাগরিক। পরবর্তীতে তিনি পাকিস্তানে হিজরত করেছেন, ঠিক আছে। তো এই জামাত ইসলাম কিন্তু সবসময় আপনি দেখবেন যে স্রোতের বিপরীতে তারা হাঁটার একটা প্রবণতা তাদের আছে। যেমন ধরেন 1947 সালে জামাত ইসলাম বাংলাদেশের দল হিসাবে কিন্তু জামাত ইসলাম সবচেয়ে পুরনো দল, 1941 সালে প্রতিষ্ঠিত, এবং সেই দলটি 1947 সালে এসে তারা কিন্তু যে দ্বিজাতীয় তথ্যের ভিত্তিতে যে দেশ ভাগ হয়, অর্থাৎ মুসলমানদের জন্য একটি রাষ্ট্র, হিন্দুদের জন্য একটি রাষ্ট্র হবে, সেই জায়গায় মুসলমানদের জন্য একটি রাষ্ট্র হোক সেটা জামাত ইসলাম চায়নি। তার মানে হচ্ছে 1947 সালে তারা মুসলমানদের বিরুদ্ধে গিয়েছে, তারা ইসলামের বিরুদ্ধে গিয়েছে। তারপরে যাই হোক পাকিস্তান হলো, এবং এই মওদুদি কিন্তু পাকিস্তানে চলে গেলেন, এবং পাকিস্তানে যে জামাত ইসলাম পাকিস্তান প্রতিষ্ঠা করলেন, এবং বাংলাদেশে জামাত ইসলাম পাকিস্তান তখন তার কার্যক্রম শুরু করে। এবং সেখানেও যদি আপনি দেখেন, ঠিক 1971 সালে যখন আমাদের স্বাধীনতা আমাদের জন্য মানে এটা প্রয়োজন না, এটা আমাদের অধিকার ছিল, সেই জায়গাতে কিন্তু জামাত ইসলামের স্বাধীনতার বিপক্ষে চলে গেলেন, এবং সেই বিপক্ষে গেলেন, এবং স্বাধীনতা যুদ্ধের কাহিনী আমরা সবাই জানি। এবং জামাত ইসলাম আপনি যতবার আপনি দেখবেন যে দেশের বা জাতির ক্রান্তি লগ্ন, সেটা আপনি সেই 47, 71, তারপরে এমনকি 86-তে, যেখানে স্বৈরাচার এরশাদকে হটানো ছিল আমাদের নৈতিক দায়িত্ব, সমস্ত মানুষ যেখানে মনে করছে যে স্বৈরাচার এরশাদকে হটাতে হবে, সেখানে কিন্তু স্বৈরাচার এরশাদের সাথে তারা আতাত করে, আওয়ামী লীগের সাথে আতাত করে কিন্তু তারা ইয়াতে চলে গেলেন, নির্বাচনে চলে গেলেন। তো এরকম প্রতিটা আপনার ক্রান্তি লগ্নে জাতির, সেখানে কিন্তু জামাত একটা অন্য ধরনের ভূমিকা নেয়। তার মধ্যে এটি একটি ঘটনা, এই 24-এর পরে তাদের যে আপনার কার্যক্রম, সেটিও কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের বিপক্ষে, এবং যেটি জাস্ট আমি যেটা বললাম 47-এ ইসলামের বিরুদ্ধে, 71-এ তারা স্বাধীনতার বিরুদ্ধে, এই 24-এ এসে তারা কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে চলে গেলেন। তো এই যে তাদের এই বিপরীতমুখী এক ধরনের রাজনীতি, এই রাজনীতি হয়তো তাদের বাধ্য করে মাঝে মাঝে তাদের গুপ্ত হয়ে যাওয়া। আমরা 17 বছর দেখেছি, বিশেষ করে 14 সালের পর থেকে, 15 সালের পর থেকে তো আমরা জামাতের কোনো কার্যক্রম দেখিনি, অথচ এই জামাত সরকারের প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে তারা ঢুকে 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 গুপ্ত অবস্থায় সহাবস্থান করেছে। আমরা ইউনিভার্সিটিগুলোতে দেখেছি, আমরা হেলমেট বাহিনী দেখেছি। এই হেলমেট বাহিনী, কেন হেলমেট পরে আপনাকে রাজনীতি করতে হবে, কেন হেলমেট পরে আপনাকে মিছিল করতে হবে? তার মানে হচ্ছে আপনি আপনার মুখ দেখাতে চাননি, যেই মাত্র আপনার সময় হয়েছে আপনি হেলমেট পরে এখন বলছেন আপনি শিবির করেন। তো সুতরাং এই যে এই গুপ্তটা কিন্তু তাদের একটা অনেক বলতে পারেন যে এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। তো যে কারণে উনি যথার্থই বলেছেন, রাজনীতিতে আসলে গুপ্ত রাজনীতি হতে পারে না, এবং এই রাজনীতিটা দেশের জন্য ভালো না, গণতন্ত্রের জন্য ভালো না। সবচেয়ে বড় যে ক্ষতিটা করছে এই গুপ্ত রাজনীতি, সেটা হচ্ছে ট্রাস্ট। আমাদের রাজনীতিতে এখন এক ধরনের ট্রাস্টের অভাব চলে আসছে, আমরা কেউ কাউকে ট্রাস্ট করতে পারি না। আমার সবসময় মনে হয় এ বোধহয় গুপ্ত, ও বোধহয় গুপ্ত, ও বোধহয় গুপ্ত। এইভাবে তো আপনি রাজনীতি করতে পারবেন না। রাজনীতি হবে ওপেন। আপনার যদি একটি দর্শন থাকে, ফিলোসফি, আপনার আইডিওলজি, আপনি ওপেনলি বলবেন যে দিস ইজ মাই আইডিওলজি, তাই না? তো এই জায়গাটা আমি মনে করি, এই গুপ্ত বিষয়টা আসলেই আমাদের জাতির জন্য একদম কলঙ্ক বলা যেতে পারে, আমাদের রাজনীতির কলঙ্ক বলা যেতে পারে, এবং 24-এর কলঙ্ক। জি, আমি একটা প্রশ্ন রেখে আবারও বিরতিতে যেতে চাই। সেটা হচ্ছে, প্রত্যেকটি নির্বাচনের সময় একটি চমক থাকে, নতুনত্ব থাকে, বৈচিত্র্য থাকে। এবারের নির্বাচনে আসলে চমক কি, নতুনত্ব কি দেখছেন, বৈচিত্র্য কি দেখছেন, প্রচারের মাঠ থেকে শুরু করে সর্বত্র? এই উত্তরটি নেবে একটি বিরতি থেকে ফিরে এসে। আবার একটি বিরতি যাচ্ছে প্রিয় দর্শক। আড়াই অ্যাঙ্গেল চ্যানেলের স্কয়ার নিবেদিত দেশামৃতিক আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আড়াই অ্যাঙ্গেল চ্যানেলের স্কয়ার নিবেদিত দেশামৃতিক আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার সঙ্গে আছেন জুবাইর বাবু, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। আপনার কাছে প্রশ্ন ছিল যে এবার নির্বাচনে, প্রতিটি নির্বাচনে একটি চমক থাকে, নতুনত্ব থাকে। এবারের নির্বাচনে আসলে সেই চমকটি কি বা নতুনত্ব কি দেখেন? এবারে নির্বাচনে নতুনত্ব, সোশ্যাল মিডিয়ার তো একটা নতুনত্ব আছেই, যে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল অনেক বিষয়ে মানুষ। তবে সবচেয়ে বড় চমক বা সবচেয়ে বড় নতুনত্ব, সেটা হচ্ছে তারেক রহমান নিজে, যে দলীয় প্রধান হিসেবে, একজন দলীয় প্রধান হিসেবে তার যে প্রেজেন্টেশন, সাধারণ মানুষের কাছাকাছি, সাধারণ মানুষের পর্যায়ে যে উনি যে ধরনের নির্বাচনী প্রচার চালাচ্ছেন,
মানে পুরো মঞ্চে জুড়ে হাঁটছেন, মানুষের সাথে কথা বলছেন, ইন্টারেক্টিভ। মানে আগে আমরা দেখেছি কি ইন্টারেক্টিভ ছিল না, কিন্তু নির্বাচনী যতগুলো আগের যে প্রোগ্রাম, আগে যে জনসভাগুলো হতো সেটা ইন্টারেক্টিভ ছিল না। মানে সেখানে নেতা কথা বলছেন, সাধারণ গতানুগতিক ভাষণ ছিল, গতানুগতিক ভাষণ ছিল, কিন্তু এবার কিন্তু ভাষণ না, ইন্টারেক্টিভ। এবং উনি মানে সেই যে উঁচুতে উঠে জনগণকে নিচ থেকে দেখা, বার্সাই চোখে দেখা, এই জায়গাটা একটা মানে একদম প্লেন করে উনি কিন্তু জনগণের সমান এসে জনগণের চোখের দিকে তাকিয়ে কথা বলছেন। সো এই যে বিষয়টা মানে আই লেভেল, আমরা যেটাকে আপনার টেকনিক্যাল ভাষায় যদি বলি, মানে উনি আই লেভেলে সমস্ত কমিউনিকেশন করার চেষ্টা করছেন। এইটা একটা সাংঘাতিক নতুনত্ব। দ্বিতীয়ত নতুনত্ব হচ্ছে বিএনপির সাইড থেকে যদি বলি পলিসি, ওনারা ডে ওয়ান থেকে সুনির্দিষ্ট কিছু পলিসি নিয়ে কথা বলছেন। ফ্যামিলি কার্ডের কথা বলছেন, কৃষি কার্ডের কথা বলছেন, হেলথ নিয়ে ওনাদের পরিকল্পনার কথা বলছেন, নদী শাসনের পরিকল্পনার কথা বলছেন, খাল খননের কথা বলছেন, ওনারা আইসিটি নিয়ে কথা বলছেন। তিনি বলছেন যে 13 তারিখ থেকে যদি জয়ী হন 13 তারিখ থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন, আজকেই বলেছেন করে দেবেন, রাইট। তো এই যে একটা বিষয় যে যেটা বিশ্বাস করছেন সেটাই তারা বলার চেষ্টা করছেন। অন্যদিকে আরেকটি নতুন চমক হচ্ছে যে ধর্ম, এর আগে কখনো ধর্ম ব্যবহৃত হয়নি সেইভাবে আমাদের নির্বাচনগুলোতে, জাতীয় নির্বাচনগুলোতে। এই প্রথম আমরা দেখছি যে ধর্ম ব্যবহার করার এক ধরনের চমক, এবং সেখানে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। মানে একটি চমক, হ্যাঁ, এটা একটা চমক, অফকোর্স এটা চমক, এবং এই চমকে আমরা স্তম্ভিত, পুরো জাতি স্তম্ভিত যে একটি দল বলছে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। তো এই যে বিষয়গুলো, এগুলো সব কিছু মিলে আমরা যদি দেখি যে একদিকে একটি দল তারা ডাইরেক্ট কোনো পলিসি নিয়ে কাজ করছে, আরেকটি দল তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি কিন্তু জানি না, আজকে যদি ইশতেহার দিয়েছে, ঘোষণা করেছে, আমি এখনো পড়িনি। তবে জামাত এখন পর্যন্ত কিন্তু তাদের পলিসি কি এটা কিন্তু আমরা পাইনি। তাদের এত অনেক তারা সমাবেশ করেছে, এখানে গেছে সেখানে গেছে, এবং সবচেয়ে বড় যেই বিষয়টি আমাদের কাছে খারাপ লেগেছে, ইতিহাস বিকৃতি। যে ইতিহাস বিকৃতি আবার শুরু হয়েছে, আমরা দেখেছি 17 বছর ইতিহাস বিকৃতি করতে আওয়ামী লীগকে, এখন আবার সেই ইতিহাস বিকৃতি জামাতের হাত থেকে শুরু হলো। আর আরেকটি বিষয় হচ্ছে যে নারীর প্রতি অমর্যাদা, এটা কিন্তু আমরা আগে কখনোই কোনো নির্বাচনে আমরা ওইভাবে দেখিনি। এই প্রথম নির্বাচন ক্যান্ডিডেটরা নারীকে বাজে মন্তব্য করছে নারীদেরকে নিয়ে। সো এই জিনিসগুলো অবশ্যই আপনি বলতে পারেন নতুনত্ব এবারের নির্বাচন। কেমন হবে চ্যালেঞ্জগুলো, কি একদম 1 মিনিটে যদি? চ্যালেঞ্জ অনেক। আমি মনে করি প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি হতে পারে এটা আমরা হয়তো জানিই না। সুতরাং যারা এই দায়িত্বে আছেন তাদের আসলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ল্যাব তৈরি করা উচিত, গবেষণাগার তৈরি করা উচিত, যে তারা কি উপায়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে এবং সেইটা কিভাবে প্রোটেক্ট করা যায়, সেইটা কিভাবে আমরা আসলে প্রতিরোধ করব, সেইটার জন্য আমার মনে হয় পলিসি তৈরি করা, সেইটার জন্য আপনার আইন বা আমাদের নির্বাচন কমিশনারকে জানানো, এইটাই আমি মনে করি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংগুলো ঠেকানোটা। অসংখ্য ধন্যবাদ জনাব জুবায়ের বাবু আমাদের সঙ্গে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিতদের সাম্প্রতিক আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল এক কিছু অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।